this session. The convener of the conference from S.N. Bose National Center for Basic Sciences, Dr. Manik Punik, Associate Professor, Department of Physics of Computing Systems. Dr. Modi did his BSc in 2008 and MSc in 2010, both from Jadavpur University. He got his PhD degree in 2016 from Indian Statistical Institute, Kolkata. From 2015 to 2018, he was the postdoctoral fellow in the Institute of Mathematical Science, Chennai. After that, he was PhD expert faculty at S.N. Bose National Center for Basic Sciences and then Assistant Professor of Indian Institute of Science Education and Research, that is IISER, Thiruvananthapuram. His area of research is quantum information theory, quantum communication, quantum technology, quantum foundation, and causality in quantum world. Dr. Modi, we are eager to hear your thoughts. Please grace us with your insightful report. Stage is all yours. Thank you. সমাজের চাওয়ার কথা পিছন থেকে তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো গান্ধী রাজ কলেজের প্রফেসরদের, টিচারদের, স্যারদের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য। এই লেকচার থাকতে পারে। আচ্ছা, আমার তরকে আমি তুমি করে করবো, স্যারদের প্রথমেই সরি বলে নিচ্ছি, আমি সম্বোধন করছি ছাত্রদের, ওই জন্য তুমি করেই করবো। আর টকটা হবে, টকের মাঝে মাঝে আমি ছাত্রদের কোশ্চেন করবো, তোমরা আমার সঙ্গে উত্তর দেবে, তাহলে দেখবে হয়ে যাবে। আর খুব কঠিন জিনিস আমরা বলবো না, খুব গল্প ছলে কিছু গেম, সহজ খেলার মতো জিনিস বলার চেষ্টা করবো। তোমরা যদি উত্তর দাও তাহলে তারা সহজ ভাগ করে দেবে। দেখো, টকের টাইটেলটা আমি লিখেছি বেলের উপপাদ্য। আচ্ছা, বেলের নাম হয়তো তোমরা অতটা শোনোনি। এই 2022 সালে ফিজিক্সে যে নোবেল দেওয়া হয়েছিল সেটা এই বেলের কাহিনী পড়ি। সেই বেলের উপপাদ্যটা কি সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আইনস্টাইনের বাস্তবতা ও স্থানিকতা সম্পর্কিত ধারণা, এটা আমরা বুঝবো। আইনস্টাইনের নাম তোমরা কে শুনেছো? আইনস্টাইনের কিছু ধারণা ছিল ওয়ার্ল্ড সম্বন্ধে, সেই বাস্তবতা আর স্থানিকতা তার মধ্যে একটা, যেটা খুব আমরা বোঝার চেষ্টা করবো। সেটা কি? আইনস্টাইনের সেই ধারণাটা ভুল প্রুফ হয়। সেই ভুল প্রুফ করার উপায়টা বলে দিয়েছিল বেল, সেটাই এক্সপেরিমেন্ট করে প্রুফ হয়। যেটাই আমরা বোঝার চেষ্টা করবো। যেটা আমি বলছিলাম যে 2022 সালে নোবেল দেওয়া হয়েছিল এই তিনজন বিজ্ঞানীকে। বেলের এখানে লেখা আছে ফর এক্সপেরিমেন্ট উইথ ইন্টিগ্রাল ফোটন এস্টাবলিশিং দ্য হাইলাইটেশন অফ বেল ইনিকুইলিটি। এই বেল ইনিকুইলিটিটা কি এটা বোঝার চেষ্টা করব। এন্ড পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স। তো আমি একটা কোড দিয়ে শুরু করি। কার্ল মার্কস কি বলেছিল? We know only a single science, the science of history. History can be compensated from two sides. It can be divided into history of nature and history of mankind. However, the two sides are not to be divided off as long as they exist. The history of nature and the history of man are mutually conditioned. আরেকজন দার্শনিক ছিলেন ইমলে লাকাটোস। উনি বলেছিলেন history of science without philosophy of science is blind. And philosophy of science without history of science is empty. আচ্ছা, আমি এই সায়েন্স করি, সেটা হতে পারে ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হতে পারে সেটা সোশ্যাল সায়েন্স। সায়েন্সের বিজ্ঞান গবেষণার যে পদ্ধতিটা সেটা কি? সেটা এই তিনটে স্টেপ: থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিস। থিসিস কি করে? ধরো আমরা খেলছি, যখন একটা বল উপরে ছুড়ে দিলাম, আমরা কি দেখি? বল নিচে পড়ে গেল। তখন আমরা একটা থিসিস করি বা একটা ধারণা করি যে কোনো জিনিসকে উপরে ছুঁড়ে দিলে ও নিচে আসে। এটা হচ্ছে ধারণা করলাম। এবার অ্যান্টিথিসিস হচ্ছে এটাকে ভুল প্রুফ করার চেষ্টা করি। কি করলাম? আচ্ছা, বল দিয়ে করছিলাম, আমরা পাথর ছুঁড়ে দেখলাম, আপেল ছুঁড়ে দেখলাম, বিভিন্ন জিনিস দিয়ে ছুঁড়ে হলে ভুল প্রুফ করার চেষ্টা করি। যদি ওই সমস্ত এক্সপেরিমেন্টটা ঠিক হতে থাকে তখন বলার চেষ্টা করি ওইটাই হচ্ছে জগতের নিয়ম। সেই লটা কিরকম দেখতে হবে, আরো ফাইনাল সুন্দর স্ট্রাকচার আসবে, কিন্তু সেটা থেকে আমরা একটা ল বের করার চেষ্টা করি। কিন্তু সেই যখন ওই লটা হয় সেটা হলো সিনথেসিস। তাহলে এই তিনটে স্টেপ, সায়েন্স বিজ্ঞান চর্চার এই তিনটে স্টেপ।
থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কোনো একটা ল যতই সুন্দর হোক না কেন, আমাদের ওপেন থাকতে হবে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, যে নতুন আবিষ্কার, নতুন ডিসকভারি এমন আসতে পারে যে ওই পুরোনো ল দিয়ে আর এক্সপ্লেন করা যাচ্ছে। তখন আমাকে নতুন নতুন ভাবে নেচারকে বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে সায়েন্সের সবচেয়ে বিউটিফুল জায়গা। মানে সায়েন্স নিজে খুব অর্থোডক্স, মানে গোড়া নয়। ও সবসময় নেচারকে দেখছে, সায়েন্টিস্টরা দেখছে, সেখান থেকে ওর যদি ভুল ধারণা থাকে সেখান থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে। এই জন্য এটাকে বলা হয় সায়েন্টিফিক ফিলোসফি। অন্য দিকটা হচ্ছে আইডিয়ালিস্টিক ফিলোসফি, ওটা অনেক গোড়া, অনেক অর্থোডক্স, ওটা নিজেকে চেঞ্জ করতে চায়। এখানটায় সায়েন্টিফিক ফিলোসফি এগিয়ে গিয়েছে। আচ্ছা, আমি একটা এক্সিডেন্টের কথা এখানে বলার চেষ্টা করি, বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সহাবস্থান। ধরো আমি একটা সহজ কোশ্চেন করেছি, তোমরা তো অনেক সময় পড়েছি আমরা পার্টিকেল। আচ্ছা, পার্টিকেল কাকে বলবো আমরা? পার্টিকেল হচ্ছে একটা বল এখানে আছে, ও অন্য জায়গায় নেই। তাহলে পার্টিকেলের বেসিক প্রপার্টিটা ও লোকালাইজড। ও যদি এখানে আছে, অন্য কোথাও থাকতে পারে না। অন্যদিকে ওয়েব, তুমি যদি পাশের পুকুরটায় যাও, একটা ঢিল ছড়ো, দেখবে ওয়েবটা একসঙ্গে অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে। ও ডিলোকালাইজড, একসঙ্গে অনেক জায়গায় থাকতে পারে। তাই এই জন্য বিপরীত ধর্মী প্রপার্টি না। তাহলে যে পার্টিকেল সে কি ওয়েব হতে পারে? আবার যে ওয়েব সে কি পার্টিকেল হতে পারে? দেখো, এই দুটো বিপরীত ধর্মী প্রপার্টি। সেই জন্য পার্টিকেলের জন্য যখন আমরা পড়ি, থিওরি তৈরি করি, সেটা হচ্ছে নিউটনের সূত্রগুলো তৈরি করি, যে পার্টিকেলকে ধাক্কা দিলে কিভাবে ও মুভ করবে, যত বেশি ধাক্কা দেবে, ওই সমস্ত ভাবে তৈরি করি। আবার যখন ওয়েবের থিওরিটা বুঝতে চাই, তখন ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো লিখি, ইলেকট্রোম্যাগনেটিক সেইভাবে বোঝার চেষ্টা করি। তা আমাদের বেশ ভালো নেচার সম্বন্ধে একটা বেশ ভালো ধারণা ছিল। এখন নতুন কিছু এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্টটা কি? একটা আলোর উৎস নেওয়া হলো। এই আলোর উৎস, এই যে একটা আলোর উৎস, এখান থেকে সোর্সটা দেওয়া হলো, দেখো আলোটা স্পিডে গিয়ে পড়ছে। এখন এই এই লাইটটা এটা হবে না, এই লাইটটাকে আরেকটু সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট করা যায়, যে ওটা জাস্ট একটা একটা করে আলো যাবে, এরকম একটা ব্যাপার বোঝার চেষ্টা করি। মানে আমরা বলছি, এখান থেকে লাইটটা দিয়ে দেওয়া হলো, এখানে একটা আছে বিম স্প্লিটার, বা এটাকে বাংলায় বলে রশ্মি বিশ্লেষণ। মানে এখান থেকে যদি লাইটটা আসে, ও কিছু অংশ এদিকে রিফ্লেক্ট হয়ে যাবে, কিছু অংশ এর মধ্য দিয়ে ট্রান্সমিট হবে, কিছুটা অ্যাবজর্ব হবে, কিন্তু আমরা ধরে নিই অ্যাবজর্পশনটা হচ্ছে না। খুব আইডিয়ালিস্টিক সিনারিও আমরা ধরেছি যে ওইটা আইদার রিফ্লেক্ট হবে অথবা ওইটা ট্রান্সমিট হয়ে যাবে। ও বিমকে, লাইটের বিমকে স্প্লিট করে দেবে। তাহলে দেখা যাচ্ছে আলো থেকে, মানে এই সোর্সটাকে এমন ভাবে সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করা যায়, যখন এই ডিটেক্টরটা ক্লিক হয়েছে, তখন কখনো এই ডিটেক্টর ক্লিক হয়নি। যেখান থেকে আমরা কি ধারণা করতে পারি, যে তার মানে এই সোর্সটা এমন একটা কিছু জিনিস পাঠিয়েছে যে শুধু এখানে এসেছে, অন্য জায়গায় নেই। যদিও অন্য জায়গায় না থাকে, আমরা কি বলবো, তাহলে ও একটা পার্টিকেলের মতো কিছু জিনিসকে ছাড়ছে। কারণ পার্টিকেল তো এক জায়গায় থাকলে অন্য জায়গায় থাকতে পারে। তার মানে এই পার্টিকেলটাকে নাম দিয়েছিলাম আমরা ফোটন, আলোর কণা। ও এইখানে থাকলে এখানে থাকতে পারে না, এখানে থাকলে এখানে থাকতে পারে। আর আমরা এই বিম স্প্লিটারটাকে, এটা তুমি মানে যারা ওই কাজ নিয়ে কাজ করে, এমন ভাবে ওদেরকে বলা যায় যে তুমি এমন ভাবে তৈরি করে দাও যে এটা 50%, মানে যেখানে যদি আমি 1 লাখ পার্টিকেল পাঠাই লাইটের, 50% মানে 50,000 এখানে আসবে, 50,000 এদিকে আসবে, এরকম তৈরি করে। এবার তুমি চাইলে 30-60, 30-70, 60-40 এরকম বিভিন্ন ভাবে তৈরি করে, যেটা আমি বলছিলাম। এবার আমি এক্সপেরিমেন্টটাকে একটু জাস্ট মডিফাই করে নিচ্ছি। এখান থেকে যদি আসে, ও এখানে একটা আয়না, এটা আয়না, এটা বিম স্প্লিটার। আয়না কি হবে? আয়না জাস্ট রিফ্লেক্ট হয়ে লাইটটা এখানে পড়ে এই ডিটেক্টরে চলে আসবে। যদি এই দিক দিয়ে আসে লাইটটা, তাহলে এই আয়না রিফ্লেক্ট হয়ে ডিটেক্টরে চলে যাবে, এরকম ব্যাপার হবে। যেটা আমি বলছিলাম, এখান থেকে লাইটটা যদি আসে, তাহলে ও কি হতে পারে? ও রিফ্লেক্ট হয়ে যেতে পারে, রিফ্লেক্ট হয়ে এই আয়না রিফ্লেক্ট হয়ে এই ডিটেক্টরে ক্লিক হবে, তাহলে এই ডিটেক্টরে আমরা কিছু দেখতে পাবো। অথবা হতে পারে যদি ও ট্রান্সমিট করে যায়, তাহলে এই একটা রিফ্লেক্ট হবে, এই ডিটেক্টরে ক্লিক হবে। তাহলে এই সোর্সটা লাইটের কণাগুলোকে পাঠাচ্ছে, একটা 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 করে কণা পাঠাচ্ছে, ফোটন পাঠাচ্ছে একটা একটা করে।
আর এই একটা কত কিছু পাবো 5000। গুড। এবার একটা করলাম আগের যে কন্ডিশনটা এক্সিমেন্টের সমস্ত কন্ডিশন শর্তগুলোকে একই রেখে দিলাম, এই সোর্সটাকে একই রেখে দিলাম, বিম স্পিডার সব একই রেখে দিলাম। আমি বললাম কি এই জায়গায় আরেকটা বিম স্পিডার বসিয়ে দিলাম, তাহলে কি হবে? এই যে বলো কি হওয়া উচিত, এখান থেকে তো 10,000 লাইট এলো, লাইটের কণা এসে কতগুলো এখানে যাবে 5,000 যাওয়ার পর এখানে কি হবে? এটাও 50% বিম স্পিডার, তাহলে এখানে কি হবে 2,500 দিকে যাবে, 2,500 দিকে যাবে। আবার এই লাইনে কিছু 5,000 আসবে, 5,000 পর এখানে কি ও আবার ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কতগুলো আসবে? আবার 2,500, এখানে আবার 2,500, তাহলে টোটাল এখানে কতগুলো পাওয়া উচিত? 5,000। কিন্তু যদি এক্সিমেন্টটা করি ওরা ল্যাবে গিয়ে দেখা যাচ্ছে এখানে 10,000 পাওয়া যাচ্ছে, এখানে একটাও পাওয়া যাচ্ছে, তাহলে কি গন্ডগোল হলো? প্রবলেম বুঝতে পারছো? এটা আমি তোমাকে এখন এক্সিমেন্টটা দেখাতে পারছি না, কিন্তু সত্যি সত্যি এক্সিমেন্টটা করে সায়েন্টিস্টরা দেখছে তাহলে একটা হতে পারে কিছু আমরা গন্ডগোল করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তুমি আবার এটাকে আবার সরিয়ে দাও, সরিয়ে দিয়ে আবার 5,000 10,000 পাঠাও, তখন দেখা যাচ্ছে আবার 5,000 পাঠাবে। কিন্তু এটা যেই রাখছি তখন দেখছি 10,000 শূন্য, তাহলে কি হচ্ছে না? এই যে আমরা বললাম পার্টিকেল একটা পাত দিয়ে যায়, পার্টিকেল আমি যদি পার্টিকেল ওই পার্টিকেল যদি এই পাত দিয়ে যায় ও অন্য পাতায় যেতে পারে। আমি যদি এখান থেকে এখন কলকাতা ফিরি, আমি যদি ট্রেনে করে এই বহরমপুর লাইনে যাই, আমি নিশ্চয়ই কাটোয়া লাইনে ফিরতে পারবো। আমি একটা সময় শুধু বহরমপুর লাইন দিয়ে যাব, একই সঙ্গে আমি কি কাটোয়া লাইন দিয়ে যাচ্ছি, বহরমপুর লাইন দিয়ে যাচ্ছি না হয়? তাহলে এটা কি করে এক্সপ্লেন করব? তুমি ফর টাইমিং একটা জিনিস ধরে নাও যে ধরো লাইটটা কোন না ওয়েভ, তাহলে কিন্তু এই ঘটনাটা এক্সপ্লেন করা যায়। তাহলে লাইটটা দুটো পাত দিয়ে একসঙ্গে আসছে, এবার লাইট যখন দুটো পাত দিয়ে দুটো সোর্স থেকে লাইট আসে তখন তার ইন্টারফারেন্স হয়, কোথাও কোথাও কনস্ট্রাকটিভ হয়, কোথাও ডিস্ট্রাকটিভ হয়। এই জায়গাটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেগুলো সমস্ত লাইটগুলো এখানে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। তাহলে এই ঘটনাটাকে এক্সপ্লেন করা যাবে কিভাবে? ওয়েভ ধরলে, কিন্তু এটাকে বাদ দিয়ে দাও তাহলে পার্টিকেল, মানে রাখতে হচ্ছে লাইট ওয়েভ না পার্টিকেল, লাইট দুটো। তো এটা আমি বললাম বিপরীত ধর্মী প্রপার্টির সহাবস্থা। ও আমরা ডেইলি লাইফে দেখি না যে পার্টিকেল সে ওয়েভ হতে পারে না, যে ওয়েভ সে পার্টিকেল হয়, কিন্তু এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে গিয়ে দেখছি না, এটা একটা পিকুলিয়ার এরিয়া। ও একই সঙ্গে দুটোই, এখন ও কোন প্রপার্টিটাকে রিভিল করবে দেখাবে সেটা হচ্ছে তোমার এই এক্সিমেন্টাল কন্ডিশন ঠিক করে দিচ্ছে। আমি একটু সহজ করে বোঝার চেষ্টা করি, যদি খুব সহজ করে তুমি তোমার ভাইকে যে ক্লাস 5 এ পড়ে তাকে গিয়ে যদি জিজ্ঞেস করো আচ্ছা লোহা জলে ভাসে না ডোব, কি বলবে? লোহা। আচ্ছা টাইটানিকটা কি দিয়ে তৈরি হয়েছে? তাহলে লোহা ভাসেও। আচ্ছা যখন টাইটানিক তৈরি হয়েছিল ভাসে, তার মানে লোহা প্রপার্টি চলে গিয়েছিল। আবার তুমি ফুটো করে দাও তো ডুবে যায়। দেখো বস্তুর মধ্যে বিপরীত প্রপার্টি আছে, তো উল্টো ধরনের প্রপার্টি, দুটো বিপরীত ধর্মীয় প্রপার্টি সহাবস্থান আছে। এটা এক্সট্রিম, এটা সহজভাবে বোঝা, এটা আরো একটু স্ট্রাইকিং। একই সঙ্গে ওয়েভ এবং পার্টিকেল দুটোরই সহাবস্থান হয়ে ওঠে। দেখো এই ঘটনাগুলো মুশকিল হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, মানে তুমি এটাকে আর নিউটনের সূত্র দিয়েও ব্যাখ্যা করতে পারবে না, ম্যাক্সওয়েলের সূত্র দিয়েও ব্যাখ্যা করতে পারবে না। কারণ ম্যাক্সওয়েলের সূত্র যে শুধুমাত্র ওয়েভের জন্য বিয়োগ তাকে এক্সপ্লেন করতে পারে, নিউটনের সূত্র যে শুধুমাত্র পার্টিকেল তাকে এক্সপ্লেন করতে পারে। এই ঘটনাটা কোনটাই ব্যাখ্যা করতে পারছে না, কারণ এটা দুটো একসঙ্গে দুটোই। তাহলে আমরা যে শিখেছিলাম তার মানে কি ভুল হয়ে গেল না? তার মানে বোঝাচ্ছে নেচার আরো কিছু, নেচারকে জানতে গেলে, নেচারের সেই রহস্যকে জানতে গেলে নেচার আরো খুব ডিপ হয়ে রয়েছে। এই নতুন এক্সপেরিমেন্ট বলছে আমাদের আরো করে আরো ভালোভাবে বুঝতে হবে। এটা বোঝা গেল এক্সপেরিমেন্টটা? আচ্ছা আরেকটা এক্সপেরিমেন্ট, এটা আরো সহজ এক্সপেরিমেন্ট। এটা একটা বাক্সের মধ্যে একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে?
এই অবজেক্টটা বাক্সটা একদম ঢাকা চারদিক থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে। এখন এই অবজেক্টটার দুটো প্রপার্টি আমরা জানতে চাইছি। কি কি? ওর শেপ জানতে চাইছি। এবং ধরো এটা প্রমিস আছে, কেউ বলে দিয়েছে যে আইদার ওর একটা গোল রকম বস্তু রেখেছে অথবা একটা ট্রায়াঙ্গুলার বস্তু রেখেছে। আরেকটা প্রপার্টি আমরা জানতে চাইতে পারি ওর কালার, বস্তুটার রং লাল হতে পারে অথবা নীল হতে পারে। আচ্ছা আমাকে একটা বলো তো, এমন কোন মেজারমেন্ট তোমরা তৈরি করতে পারবে? তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, বিভিন্ন মেজারমেন্ট তৈরি করে এমন কোন এক্সপেরিমেন্টাল প্রসিডিউর তৈরি করতে পারবে যে ওর আকার সম্বন্ধে ধারণা দেবে কিন্তু রং সম্বন্ধে কোনো ধারণা দেবে না? দেখো বাক্সটা খুলে নিয়ে তুমি দেখে ফেলো, তাহলে তুমি আকার এবং রং দুটোই জেনে যাচ্ছ। কিন্তু আমি বলছি এমন একটা এক্সপেরিমেন্ট কি করা যায় যে শুধু আকারটা জানা যাবে কিন্তু বস্তুটা শেপ জানা যাবে, শেপটা জানা যাবে কিন্তু রংটা জানা যাবে না। এনিওয়ান বলো। ছায়া বা ধর্ম অন্ধকার ঘরে গিয়ে বস্তুকে টাচ করে দেখলাম, টাচ করলে তো তুমি শেপটা বুঝে যাবে। তাহলে এটা হচ্ছে এই পরীক্ষাটা, এই ব্যবস্থাটাকে বলি আমরা বস্তুর আকার মাপা, আকার পরিমাপন, আকার মাপার ব্যবস্থা। এই আকার মাপার ব্যবস্থাটা করলে আমি আইদার ওর শেপটাকে জানতে পারবো। আচ্ছা একরকম ভাবে তুমি আমাকে একটা রং মাপার ব্যবস্থা বলতে পারবে যে রঙের ইনফরমেশনটা দেবে কিন্তু আকার সম্বন্ধে আমি বলতে পারবো না। ধরো ওই বাক্সের মধ্যে খুব ছোট একটা ছিদ্র করলাম, ওই ছিদ্র দিয়ে দেখালাম বস্তুটাকে পুরোটা দেখা যাচ্ছে না, জাস্ট পার্ট দেখা যাচ্ছে। তাহলে তুমি রংটা জেনে যাবে। ও যেহেতু পুরো শেপ পুরোটা দেখতে পাচ্ছে না, ওর আকার সম্বন্ধে জানতে পারবে। তাহলে ওইটা হচ্ছে রং মাপার ব্যবস্থা। ঠিক বুঝে গেল? আচ্ছা এটা যদি বুঝে থাকি আমরা একটা কাজ করি। ধরো আমরা প্রথমে বস্তু ওই শেপটা মাপলাম, ধরে আমি বুঝলাম বস্তুটা কি, তাকে তাকে বলা নেই। ধরে আমি ধরো পেলাম ও সার্কুলার গোলাকার একটা বস্তু, তারপর ধরো আমি রং মাপলাম, রং মেপে দেখলাম এটা নীল। আচ্ছা এখন এই বস্তুটার উপর আমি কিন্তু চেঞ্জ করছি না, বাক্সটা চেঞ্জ করছি না, একই বাক্সটাই পরীক্ষাটা করে করে যাচ্ছি। প্রথমে আমি পেলাম গোলাকার, তারপর পেলাম নীল রং, তারপর যদি আমি আবার আকার মাপি কি পাবো? গোলাকারই পাবো, চেঞ্জ হবে না তো? একদমই তাই, এটা তো তাই দিন। যদি আমি বলি তোমার প্রথমে আমি হাইট মাপলাম, তারপর তোমার বডির টেম্পারেচার মাপলাম, তারপর আবার হাইট মাপলাম, চেঞ্জ হয়ে যাবে কি? এরকমই ঘটনা। এখন এই সিম্পল, আমরা প্রত্যেকদিন মানে আমাদের ডেইলি লাইফে এটাই দেখে আসি। এখান থেকে আমরা কি ধারণা করতে পারি? দেখো একটা খুব বিশাল ধারণা করতে পারি যে বস্তুর একটা প্রপার্টি যখন আমরা জানছি, সে অন্য প্রপার্টিকে ডিস্টার্ব করে দেয় না, নষ্ট করে দেয়। আমি তোমার বডির টেম্পারেচার মাপলে তোমার হাইট চেঞ্জ হয়ে যায়, আমি বস্তুটা রং মাপলে ওর শেপ চেঞ্জ হয়ে যায়। এখান থেকে আরো একটু ভেবে দেখো, আমরা বলতে পারি তার মানে বস্তুটা শেপ ওইটা গোল না ট্রায়াঙ্গেল, ওটা তুমি দেখছো ওটা হয়েছে না, ওটা আগে থেকেই ছিল। এই পরীক্ষা থেকে পুরোটাই ধ্যান রেখে করছি যেটা বস্তুরই প্রপার্টি, বস্তু এই প্রপার্টিটা আছে, আমি এক্সপেরিমেন্ট করে রিভিল করলাম, আমার জানা ছিল। এটাকে বলা হয় রিয়েলিটি, বাস্তবতা। এটা বস্তুর বাস্তব প্রপার্টি। বোঝা গেল? আচ্ছা এখন অ্যাটম নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়। সেই অ্যাটম একটা স্টার্নগার্লাকের এক্সপেরিমেন্ট বলে। দেখো এটা টেকনিক্যালি কি আছে সেটা আমাদের এই টকে না বুঝলেও চলবে। কি করা হয়, এখান থেকে একটা সিলভার অ্যাটম পাঠানো হয়। সিলভার অ্যাটমটাকে, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে ইনহোমোজিনিয়াস করে দিতে হবে। এই ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর, এই ম্যাগনেটিক ফিল্ডটা ধরো যখন এই ডিরেকশনে আমি অ্যালাইন করেছি ম্যাগনেটটা, এই ডিরেকশনটা আমরা একটা নাম দিয়ে নিই জেড ডিরেকশন। তো জেড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডে অ্যালাইন করে এই সিলভার অ্যাটমটাকে যদি পাঠাই, দেখা যাচ্ছে কিছু কিছু সিলভার অ্যাটম এদিকে চলে যাচ্ছে উপরের দিকে, কিছু কিছু নিচের দিকে চলে যাচ্ছে। বোঝা গেল এক্সপেরিমেন্টটা? আচ্ছা গুড। এই ওটা এক্সপেরিমেন্টটাকে বারবার এত বড় ছবি আমি দেখবো না, এই সহজভাবে এইভাবে বোঝা যে ওভেন থেকে সিলভার অ্যাটমটা আসছে, আমি জেড মাপছি, জেড ডিরেকশন দিয়ে ওকে পাস করাচ্ছি, বলে আইদারও এটা আসতে পারে অথবা এই ডিরেকশনে আসতে পারে। ক্লিয়ার? তাহলে কোন এক্সপেরিমেন্টে একটাই পাবো, আইদার এদিকে পাবো or এটা। তাহলে এর মধ্যে কোনো নতুনত্ব আছে? এটা এক্সপেরিমেন্টটা একটু কঠিন হলো, কিন্তু বেসিক কনসেপ্টটা তো ওরকমই যে তুমি শেপ মাপছিলে, শেপটা গোল হতে পারতো অথবা ট্রায়াঙ্গুলার হতে পারতো। এখানেও বস্তুটাকে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠালে ও উপর দিকে যেতে পারতো বা নিচের দিকে যেতে পারতো।
এবার আমি বললাম আচ্ছা জেড নিয়ে আমি দেখলাম যে উপরের দিকে আসে, তারপর আমি আবার জেড করছি, আবার ওকে ওই ইনহোমোজিনিয়াস জেড এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমি উপরেই পাচ্ছি, তখন আমি নিচের দিকে পাচ্ছি। এটার মধ্যে কোনো স্ট্রাইকিং ব্যাপার আছে কি, আশ্চর্যজনক ব্যাপার আছে কি? তুমি এটার সঙ্গে কম্পেয়ার করে দেখো। তুমি এই মুহূর্তে মেজারমেন্ট করার আগে তুমি জানো না এই শেপটা কি, যে একবার মেজারমেন্ট করে ফেলেছো তুমি পেয়েছো গোল, তারপর যদি আবার মেজারমেন্ট করো কি পাবে? আর কি অ্যাঙ্গেল পাবে? এরকমই ব্যাপার হচ্ছে, এটা না অ্যাটমিক লেভেলে হচ্ছে, এটাই ব্যাপারটা। আচ্ছা, good. এবার আমরা করলাম কি, ফার্স্টে জেড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড দিলাম, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমি ধরো এই উপরের দিকের পার্টিকেল গুলো আসছে সেগুলোকে নিলাম, নিয়ে এবার করলাম কি এক্স, মানে এবার ম্যাগনেটিক ফিল্ডটাকে এখন কোনো এই ছিলাম তো এবার এই ঘুরিয়ে দিলাম এক্স ডিরেকশনে, তখন দেখা যাচ্ছে ও উপরেও আসতে পারে নিচেও যেতে পারে। এখানেও কোনো স্ট্রাইকিং ব্যাপার হচ্ছে, তুমি একটু ভেবে দেখো, তুমি ভাবতে পারো ও এটা আসলে এরকম ব্যাপার, তুমি যখন এই মুহূর্তে এই শেপটা মেপেছো, ধরো গোল পেয়েছো, এখনো রংটা কি কি হতে পারে? লাল নীল দুটোই হতে পারে, সেরকমই ব্যাপার এখানে হচ্ছে, কোনো আশ্চর্যজনক কিছু নেই। আচ্ছা, আরেকটা স্টেপ, ধরো আমি এখানে জেড করলাম, করে আপ পেলাম, আবার এক্স মেজারমেন্ট করলাম, আপ পেলাম, এবার যদি জেড করি তাহলে কি পাবো? এটার সঙ্গে একটু কম্পেয়ার করি, আমি প্রথমে শেপ মেজারমেন্ট করলাম, গোল 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 পেলাম, তারপর আমি রং পেলাম, নীল পেলাম, তারপর আবার যদি শেপ মেজারমেন্ট করি কি পাবো? এখানে গিয়ে দেখা যাচ্ছে না, কখনো কখনো ডাউনও পাচ্ছি, তাহলে কি হলো? আমরা যে শিখলাম যে বস্তুর একটা প্রপার্টি আছে এবং ওর রং মাপা ওর শেপ মাপাকে চেঞ্জ করে না, শেপের প্রপার্টিকে চেঞ্জ করে না, বা ওর টেম্পারেচার মাপা ওর হাইটকে চেঞ্জ করে না, এখানে তো ওর জেড এর ইনফরমেশন, এক্স এর ইনফরমেশন জেড কে ডেস্ট্রয় করে দিচ্ছে। তাহলে বস্তুর প্রপার্টি নাকি শুধু বস্তুর প্রপার্টি না, আমরা মেজারমেন্ট করছি ওর প্রপার্টি ক্রিয়েট হচ্ছে। তাহলে বাস্তবতা সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল এভরিডে লাইফে প্রত্যেকদিন আমরা যে দেখি বাস্তবতা সম্বন্ধে ধারণা, এই ধারণা কি আর এই ওয়ার্ল্ডে গিয়ে অ্যাপ্লাই হবে না? এরকম একটা কি আমরা ধাক্কা লাগছে না যে আমরা এটা সবসময় দেখে আসছি, কিন্তু এখানে গিয়ে বিপুল এদিকে আসলো করতে। কোশ্চেনটা বোঝা গেল তো? এই কোশ্চেনে আমরা ফিরে আসবো, এই কোশ্চেনটা জাস্ট মনে রাখো যে বাস্তবতা যেটা আমরা বুঝি প্রত্যেকদিন জীবনে, প্রাত্যহিক জীবনে, সেটা অ্যাকোমোডেটে গিয়ে তোমরা পিকুলিয়ার হয়ে যাচ্ছে। তাই কোয়ান্টাম মেকানিক্স এই ঘটনাটা যখন হচ্ছে না, মানে এই ঘটনাগুলো আর ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে তো এক্সপ্লেন করা যাচ্ছিল না, তখন কোয়ান্টাম মেকানিক্স বলে একটা নতুন সাবজেক্ট এলো, সেটা দিয়ে এই ঘটনাগুলোকে সুন্দর এক্সপ্লেন করা যায় ম্যাথমেটিক্যালি। কিন্তু আইনস্টাইন কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না। আইনস্টাইন বলছে না, না থিওরির বাস্তবতা থাকতে হবে, একটা থিওরি আমি তৈরি করছি, ঠিক আছে কোয়ান্টাম মেকানিক্স এখনো অবধি পারছে না, অন্য একটা বেটার থিওরি আসবে, সেই থিওরি সেই বাস্তবতাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। সেটা নিয়ে আইনস্টাইন আর বোরের মধ্যে খুব তর্ক বিতর্ক হচ্ছে সেই মুহূর্তে। তো তোমরা হয়তো অনেকে এটা শুনে থাকবে, এনি রেট অ্যান্ড কনভিন্স দ্যাট হি ডাজ নট ফ্লো ডান্স, হি মিন্স গড। এখানে গড বলতে আইনস্টাইন অ্যাথিস্ট ছিলেন, গড বলতে উনি নেচার করছেন, যে নেচারের ফান্ডামেন্টাল থিওরিটা র্যান্ডম হতে পারে। ডাইস থিওরি তো র্যান্ডমনেস মতো ঘটনা, নেচারের ফান্ডামেন্টাল যে থিওরি ওটা কি করে র্যান্ডম? ওটা নিউটনিয়ান সিলের মতো একটা ডিটারমিনিস্টিক থিওরি হয়। নিউটনিয়ানের সূত্রে তুমি কথাটা পার্টিকেলের পজিশন মোমেন্টাম যদি বলে দাও এবং ওর উপর কি ফোর্স করে দাও, তার পরবর্তী সময়ে ওর পজিশন মোমেন্টাম সব তুমি বলে দিতে পারবে, ওরকমই থাকবে। আমরা এখন ওই থিওরিটা জানি না, ওই থিওরিটা জানি না, সেটা বুঝতে হবে। বোর বলছে না আইনস্টাইন গড বা নেচার কিরকম হবে তুমি ওই আগে থেকে ডিক্টেট করে দিচ্ছে, ওটা তো নেচারকে স্টাডি করে বুঝতে হবে। কিন্তু বিতর্কটা শেষ হয় না, ক্লিয়ার হয়। আচ্ছা, এটা আরেকটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো দুজন বন্ধু আছে, অ্যালিস আর বব। অ্যালিস এই ঘরে বসে এক্সপেরিয়েন্সটা করছে, আর বব অনেক দূরে, কত দূরে, যত ইচ্ছে দূরে তুমি ভাবতে পারো। কলকাতা, কেউ ভাবতে পারে চাঁদে, কেউ ভাবতে পারে পরের নক্ষত্রে, কেউ ভাবতে পারে পরের গ্যালাক্সিতে। এটা থট এক্সপেরিমেন্ট, মানে আপাতত আমরা চিন্তা করছি, সেই জন্য আপাতত দূরত্বের কোনো বাধা নেই, অনেক দূরে আছে। এই অনেক দূরের কথার মানেও আরো স্পেসিফাই করে ফেলা।
আসিয়া। এবার আমি বলছি ধরো অ্যালিস ওর বস্তুটার উপর দুটো মেজারমেন্ট করতে পারে, কি শেপ অথবা কালার। একই রকম ভাবে ববও ওর বস্তুটার উপর শেপ অথবা কালার মেজারমেন্ট করতে পারে। এখন আমি বলছি ধরো অ্যালিস ওর বস্তুটার উপর শেপ মাপছে, এটা হতে পারে শেপ নিয়ে পেটেও কিছু একটা আউটকাম পেয়েছে, ধরো গোল পেয়েছে। বব হতে পারে ওর বস্তুটার উপর শেপ মাপছে, বব কিছু একটা আউটকাম পেয়েছে। এরকম হতে পারে বব কিছু একটা ওর বস্তুটার উপর রং মাপছে, কালারটা মাপছে, বব কিছু একটা আউটকাম পাবে। আচ্ছা বলতো অ্যালিসের যে আউটকামটা, এটা বব ওর বস্তুটার উপর শেপ মাপছে না রং মাপছে, এটার সঙ্গে চেঞ্জ হওয়া উচিত? জোরে বলো। কেন কোত্থেকে বলছো? ঠিকই বলছো, কিন্তু কোত্থেকে বলছো এটা? বাস্তবতা তো ওইটা, বাস্তবতা তো এইটা। এটা যখন ছিল, এখন তো আমি দুটো বস্তুকে নিয়ে এসেছি, দুটো দূরে দূরে রয়েছে। এটা ভালো করে ভাবো, তুমি কিছু একটা অবজার্ভ করছো, আমি অন্য জায়গায় আমি কি করছি তার উপর এটা ডিপেন্ড করবে না। এই স্টেটমেন্ট আমরা করতে চাইছি। ঠিকই বলছো তোমরা, এটা চেঞ্জ করা উচিত না। এটাই আইনস্টাইনের থিওরি, লোকাল, এটাই রিলেটিভিটি থিওরি, যে কোন ইনফরমেশন তুমি এই যে লাইটটা পাঠাচ্ছ তো কি করতে পারে, অ্যালিস চাইলে এটাকে ডিস্টার্ব, বব চাইলে অ্যালিসকে ডিস্টার্ব করে দিতে পারে, কিন্তু সেই ডিস্টারবেন্স যেতে তো একটা টাইম লাগবে। আর কোনো কিছু লাইটের আলোর চেয়ে বেশি ভেলোসিটিতে যেতে পারে না, সেই জন্য ইনস্ট্যান্টানিয়াসলি ববের জিনিসটা চেঞ্জ হতে পারে না। অ্যালিস ওই বস্তুর উপর কি করছে, অ্যালিস কি করছে সেটার উপর ডিপেন্ড করে ওটাকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু তার জন্য টাইম লাগবে, কারণ ওই ইনফরমেশনটা তো ওর কাছে পৌঁছতে হবে, ওই সিগন্যালটাকে। কিন্তু আইনস্টাইন আমাদের শিখিয়েছে রিলেটিভিটি থিওরি, না কোনো ইনফরমেশন লাইটের চেয়ে বেশি ভেলোসিটি যেতে পারে না। এটা প্রুভ করতে পারি না, এটা আমরা নেচার সম্বন্ধে ধারণা নিয়েছি। এই ধারণাটাকে বলা হয় লোকালিটি, যে নেচারের সমস্ত প্রপাগেশন গুলো গ্র্যাজুয়ালি হয়, ইনস্ট্যান্টেনিয়াস না। গ্র্যাভিটি থিওরি কিন্তু নন লোকাল ছিল না, নিউটনের থিওরি কিন্তু, নিউটনের যে গ্র্যাভিটি থিওরি ওটা নন লোকাল। ওইখানে যদি মাসটাকে এখানে দাঁড়াও, ওর গ্র্যাভিটেশনাল ফিল্ড সারা ইউনিভার্সে ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। এবং নিউটন এটা নিয়ে খুশি ছিল না, যেটা কি করে হতে পারে, কোন একটা ভ্যালিড সায়েন্টিফিক থিওরি, যেটা খুব পিকুলিয়ার জিনিস। আইনস্টাইন প্রায় 300 বছর পর, নিউটনের 300 বছর পর আইনস্টাইন এসে বললো না এটা হবে না, এটা ওই রিলেটিভিটি, ওই কোনো ইনফরমেশন লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে যায় না, এটাকে মেনেইও চলে। সেই জন্য গ্র্যাভিটি থিওরিটাকে আমরা আরো মডিফাই করবো আইনস্টাইনের জিআর থিওরি। সেই জন্য মাসকে যদি তুমি চেঞ্জ করো, ওর গ্র্যাভিটেশনাল ওয়েভ প্রপাগেট হয়, সেটাও লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে যেতে পারে। এবং 2015 সালে সেই গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশনও হয়েছে। তাহলে এই যে নতুন ধারণা ওয়ার্ল্ড সম্বন্ধে আমাদের বা নেচার সম্বন্ধে, এই ধারণাটাকে আমরা বলি স্থানিকতা বা লোকালিটি। তাহলে ওই টাইটেলে দুটো শব্দ ছিল, আইনস্টাইনের স্থানিকতা এবং বাস্তবতা সম্বন্ধীয় ধারণা। তাহলে বোঝা গেল এই দুটো ধারণার কথা মানে। এখন এটা খুব কমন, মানে খুব ভাবতে ভালো লাগে, বা এটাই খুব ন্যাচারাল ভাবাটা। আইনস্টাইনও এটাই বিলিভ করতেন যে নেচারে যা যা ঘটনাগুলো ঘটছে তাকে এই স্থানিকতা এবং লোকালিটি এটাকে মেনেই সবসময় ব্যাখ্যা করে ফেলা যায়। এটা খুব সাধারণ, মানে খুব ন্যাচারাল না এই ভাবনাটা, আচ্ছা। বাস্তবতা আমরা প্রত্যেক মুহূর্তে দেখছি, লোকালিটি ওটাও সত্যি। তাহলে এই দুটো ঘটনাকে, মানে যাই আমি ঘটনা দেখি না কেন নেচারে, নতুন জায়গায় না কেন, তাকে এই দুটোকে মেনে চলেই আমি তার জন্য একটা থিওরি তৈরি করে ফেলি। এই যে আমি বলছিলাম যে ওই আইনস্টাইন আর বোরের মধ্যে বিতর্ক হচ্ছিল, এবার আইনস্টাইন করতো কি বিভিন্ন রকম পাজল নিয়ে চলে আসছে। দেখো বোর, তোমরা তো আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্স তৈরি করেছো, এই দেখো একটা প্রবলেম আছে। সঙ্গে সঙ্গে বোর বলতে তুমি গন্ডগোল করতেই যাও, সরলটা তুমি গন্ডগোল করছো। তাই আইনস্টাইন আবার তো খুব বুদ্ধিমান লোক, খুঁজে যেত কোথায় গন্ডগোল করছে, দিয়ে আবার একটা নতুন পাজল নিয়ে আসতো, না এবার দেখো তোমার কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেম হচ্ছে। বোর আবার ভুলে তুই, এরকম আইনস্টাইন দীর্ঘদিন চেষ্টা করছিল কোয়ান্টাম মেকানিক্সটা ভুল, এটা প্রুভ করে দেয়। কিন্তু পরে আইনস্টাইন বুঝতে পারলো না, কোয়ান্টাম মেকানিক্সটা ভুল না, এটা ঠিকই থিওরি, কিন্তু ওর একটা প্রবলেম আছে, ও স্থানিকতা লোকালিটি একসঙ্গে মেনে চলবে না, এইটাকে মাথায় রেখে একটা পাজল তৈরি করে, যেটা 1935
এই 1935 সালে যখন মানে আইনস্টাইন এই পেপারটা লিখলো তখন নিউ ইয়র্ক টাইমস বলল সায়েন্টিস্ট এন্ড টু কলিগ আইনস্টাইন আরো দুজন সায়েন্টিস্টের সঙ্গে এটা লিখলো সায়েন্টিস্ট এন্ড টু কলিগ ফাইন্ডস ইট ইজ নট কমপ্লিট ইভেন টু কারেক্ট আইনস্টাইন লো কোয়ান্টাম মেকানিক্স কারেক্ট বাট কমপ্লিট নয় এই শব্দটা কমপ্লিট শব্দটা মানে কি বলতে চাইছে আমরা বোঝাতে চাই এটা হচ্ছে ওদের সেই বিখ্যাত পেপার ক্যান কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন অফ ফিজিক্যাল রিয়েলিটি বি কনসিডার্ড কমপ্লিট এই ফিজিক্যাল রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা ওর কিছু একটা রিপ্লাই দিল কিন্তু এই রিপ্লাই গুলো না ফিলোসফিক্যাল লেভেলে হচ্ছে কে ঠিক কে ভুল কিছু করা যাচ্ছে তোমাদের মনে কি হয় কে ঠিক মানে যদি তাকে কোশ্চেন করি ছাত্র হিসেবে যে কে ঠিক আইনস্টাইন ঠিক না ওর ঠিক আইনস্টাইন ঠিক ওরকে কাউকে ঠিক মনে হচ্ছে আচ্ছা কেন তোমার মনে হলো আইনস্টাইন ঠিক একটা উপায় হতে পারে যে আইনস্টাইন দেখতে ভালো দাড়িটা ভালো হয় এটা একটা উপায় হতে পারে কিন্তু সায়েন্স কি এভাবে চলবে কিভাবে চলবে তার মানে আমরা কি কোনো এক্সপেরিমেন্ট করতে পারি দেখো এটা হচ্ছে সায়েন্সের ছাত্রের প্রশ্ন যে আইনস্টাইন তুমি বলো ওর তুমি বলো সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা কি কোনো এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারি সেই এক্সপেরিমেন্ট থেকে ঠিক করব আইনস্টাইন ঠিক না বোর ঠিক কারণ নেচার সম্বন্ধে বুঝতে গেলে নেচারের শক্তিটা কি তাকে যাচাই করার একমাত্র কষ্টের উপাদান হচ্ছে সেই পরীক্ষা নিরীক্ষা তাহলে সেই উপাদান পরীক্ষা নিরীক্ষা তৈরি করা যায় এটা এই বিতর্কগুলো যখন চলছে এই পরীক্ষা নিরীক্ষা তৈরি করছে এটা আমি এখানে বললাম যে কোয়ান্টাম মেকানিক্স এর ডেসক্রিপশন বাট আমাদের আজকের টকের জন্য এই ডেসক্রিপশনে আমাদের খুব না গেলেও চলবে এটা একটু ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন আমি বলেছি আমি স্লাইডটা দিয়ে যাবো যদি ইন্টারেস্ট সব করো কিন্তু আমাদের আজকের টকের জন্য এটা না বুঝতে হচ্ছে চলো আমরা যাই আইনস্টাইন কি বলতে চাইছিল আগে সেটা আগে একটু বোঝার চেষ্টা করি তারপর দেখি যে ওটাকে সত্যি পরীক্ষা নিরীক্ষা তৈরি করা যায় কিনা এটা আমি আইনস্টাইনের পেপার থেকে নিয়েছি আইনস্টাইন কি বলছে একটি সম্পূর্ণ মানে একটা কমপ্লিট মানে সম্পূর্ণ বুঝতে পারছো একটি সম্পূর্ণ প্রাকৃতিক তথ্যে অবশ্যই প্রাকৃতিক বাস্তবতার প্রতিটি উপাদানের প্রতিরূপ উপস্থিত থাকে দেখো কি বলছে এভরি এলিমেন্ট অফ ফিজিক্যাল রিয়েলিটি মাস্ট হ্যাভ এ কাউন্টারপার্ট ইন দ্য ফিজিক্যাল কি বলছে আইনস্টাইন যে তোমার থিওরিতে যদি কোনো ফিজিক্যাল আমরা যদি কোনো ফিজিক্যাল রিয়েলিটি থাকে তাহলে তো সেই ফিজিক্যাল রিয়েলিটিকে ব্যাখ্যা করতে পারতে হবে এটা তো থিওরির কাছে মিনিমাম ডিমান্ড হওয়া উচিত তাই না যে বাস্তবতা থাকবে তুমি একটা থিওরি দিলে থিওরি সেই নেচারের বাস্তবতাকে এক্সপ্লেন করতে পারে না তাহলে তোমার থিওরিটা কমপ্লিট হয়নি ঠিক আছে কারেক্ট থিওরি কিন্তু আরো কমপ্লিট করতে হবে আরো ফাইনাল করতে হবে এটা খুব ন্যাচারাল ডিমান্ড না বলে গেল এটা কি বলতে চাইছে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে না এখনো ফিজিক্যাল রিয়েলিটিটা কিভাবে বলবো তো আইনস্টাইন জানে যে এই পেপারটা পড়ে তার মনে হয় কোশ্চেনটা ফিজিক্যাল রিয়েলিটিটা কি তুমি তো বলছো আইনস্টাইন তুমি তো বলছো সমস্ত ফিজিক্যাল রিয়েলিটিকে ব্যাখ্যা করতে পারা উচিত কাকে ফিজিক্যাল রিয়েলিটি বলতে কি বলছো ও কি বলছে দেখো if without in any way disturbance a system we can predict with certainty that is with probability equal to unity the value of a physical quantity then there exists an element of physical reality corresponding to this physical quantity মানে কি বলছে যদি কোনো সিস্টেমকে কোনোভাবে ডিস্টার্ব না করে আমরা সিস্টেমটির কোনো পরিমাপযোগ্য রাশির মান নিশ্চিতভাবে অনুধাবন করতে পারি তাহলে বলা যায় যে উক্ত পরিমাপযোগ্য রাশির বাস্তবতার উপাদান রয়েছে আমি বললাম আজকে রাতের বেলা চাঁদ উঠবে এটা কি আমি চাঁদকে কি ডিস্টার্ব করেছি তাহলে তুমি কি করতে দেখলে হ্যাঁ সত্যি চাঁদ উঠবে তাহলে এই যে চাঁদ উঠবে এটাই বাস্তবতা কারণ আমি সিস্টেমকে কোনো ডিস্টার্ব না করে এটাকে প্রেডিক্ট করেছি পারফেক্টলি এরকম যে প্রপার্টি আমি বলে ফেলতে পারবো সিস্টেমকে ডিস্টার্ব না করে পারফেক্টলি বলে ফেলতে পারবো সেটাই হচ্ছে ওই সিস্টেমের বাস্তবতা রিয়েলিটি সেই রিয়েলিটিকে তোমাকে এক্সপ্লেন করতে হবে এটা থিওরির কাছে মিনিমাল ডিমান্ড এটুকু পারতেই হবে তাহলে থিওরিকে কমপ্লিট করা যায় এটা তো খুব ন্যাচারাল জায়গা এবার আইনস্টাইন কি করছে একটা লিখছি আমি আপাতত তুমি এটা না বুঝলেও চলবে আমি বোঝানোর চেষ্টা করি যতটা বলি একটা সোর্স আছে সোর্স দুটো ক্ষুদ্র মানে অ্যাটম তৈরি করেছে এটা অ্যাটম দিয়ে করা যায় এটা ওই ইলেকট্রন প্রোটন এগুলো দিয়ে করা যায় বিভিন্ন কিছু দিয়ে ফোটন দিয়ে করা যায় এক্সপেরিমেন্টটাকে সোর্স থেকে একটা ফোটন
অ্যালিসের কাছে পাঠানো আছে, একটা ফটো ববের কাছে পাঠানো আছে। আর অ্যালিস কোথায় আছে? অ্যালিস ধরা যাক এই ঘরে আছে, আর বব কোথায় আছে? বব অনেক দূরে। কত দূরে? যত তুমি কল্পনা করো তত দূরে আছে। এখন অ্যালিস ওর পার্টটা ওই পার্টিকেলটাকে ওই সিগমা জেড ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের সিগমা জেডের মধ্যে দিয়ে পাঠাচ্ছে। ওই পাঠালে কি হতে পারে? ও উপরের দিকে যেতে পারে না নিচের দিকে যেতে পারে? ও যতবার উপরের দিকে যাচ্ছে ও সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে তুমি যদি ববেরটা মাপো ববেরটা সবসময় নিচের দিকে যাবে। চলো ভালো করে অ্যালিস বলছে আমি ওর নিজের পার্টিকেলের উপর মেজারমেন্ট করব, করে দেখলো এটা উপরের দিকে যাচ্ছে। বব তো অনেক দূরে বসে আছে। ববের ও বলছে ববের তুমি সিগমা জেডটা মাপো, মেপে যদি ওটা দেখো ওটা নিচের দিকে যাচ্ছে, এবং সবকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালিস ঠিক। তাহলে এটা তো বাস্তবতা না? তাহলে অ্যালিস তো ববকে ডিস্টার্ব করে। কেন বলছি ববকে ডিস্টার্ব করেনি? কারণ এনি ডিস্টারবেন্স লাইটের আগে প্রপাগেট করতে পারে না। আর বব তো অনেক দূরে বসে আছে। লাইট ধরা লাইটকে আমি 4,000 বর্ষ দূরে বসিয়ে রেখেছি, তাহলে 4 বছর লাগবে। অ্যালিস সবসময় এটা বলে দিতে পারছে, তাহলে এটা বাস্তবতা। তাহলে আইনস্টাইন বলছে তোমার যে কোয়ান্টাম নতুন থিওরি এসেছে এই বাস্তবতাকে এক্সপ্লেন করতে পারতে হবে। এটা কোয়ান্টাম মেকানিক্স এই বাস্তবতাকে এক্সপ্লেন করতে পারে, কিন্তু আইনস্টাইন এখানে থেমে নেই। আইনস্টাইন বলল আচ্ছা এটা জেড এর বদলে এই বস্তুর এমন একটা পেকুলিয়ার জিনিস, এই বস্তুর এমন একটা জিনিস এটাকে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডকে জেড এর বদলে এক্স এর দিকে করো তাহলে একই জিনিস হতে পারে। মানে এক্স এর একটা বাস্তবতা আছে, মানে এক্স মেজারমেন্টের একটা বাস্তবতা আছে। তাহলে এক্স মেজারমেন্টের বাস্তবতাকে কি কোয়ান্টাম মেকানিক্স এক্সপ্লেন করতে পারে? বলবে হ্যাঁ এটা করতে পারে। আচ্ছা এবার আমি তোমাকে বলছি তোমার বডির টেম্পারেচার, এটা আমি থার্মোমিটারটা দিলাম বলে তোমার টেম্পারেচারটা হলো না, তোমার টেম্পারেচারটা ছিলই, থার্মোমিটার সেই টেম্পারেচারটাকে রিভিল করলো। কোনটা ছিলই? আচ্ছা তোমার হাইট 5 ফুট 6 ইঞ্চি, এটা আমি মাপলাম বলে হলো না, এটা ছিলই। তাহলে একই সঙ্গে তোমার টেম্পারেচারেরও বাস্তবতা আছে, হাইটেরও বাস্তবতা আছে। আইনস্টাইন বলছে আমি জেডেরও বাস্তবতা দেখিয়েছি, এক্স এরও দেখিয়েছি, এবং দুটোই থাকতে হবে তোমার থিওরিতে। এটা কোয়ান্টাম মেকানিক্স দিতে পারছে না। কোয়ান্টাম মেকানিক্সে তুমি যদি বলো আচ্ছা টেম্পারেচারের বাস্তবতা মানে জেডের বাস্তবতা আছে, ও বলবে আছে। যদি বলো হাইটের মানে এখানে এক্স এর বাস্তবতা আছে, ও বলবে হ্যাঁ আছে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে সেটাকে তুমি যদি বলে টেম্পারেচার আর হাইট দুজনের বাস্তবতা আছে, উত্তর কি আছে? এখানেও তার মানে এক্স আর জেড দুজনেরই বাস্তবতা থাকতে হবে, সেটা কি আছে? কোয়ান্টাম মেকানিক্স বলছে না, এটা আমি দিতে পারছি না। সেই জন্য আইনস্টাইন বলছে ও তুমি এদের সাইমালটেনিয়াস একই সঙ্গে বাস্তবতা দিতে পারছো না, সেই জন্য তোমার থিওরিটা ইনকমপ্লিট হয়ে রয়েছে। তাহলে আমাদের একটা কমপ্লিট থিওরি তৈরি করতে হবে। আইনস্টাইনের ব্যাপারে আমি ওই লাস্ট লাইনটা বলছি, হয় আমরা দেখালাম যে ওয়েভ ফাংশন মানে কোয়ান্টাম ডেসক্রিপশনটা ওয়েভ ফাংশন দিয়ে হয়। ওয়েভ ফাংশন প্রাকৃতিক বাস্তবতার সম্পূর্ণ বিবরণ ধারণ করে না, মানে কমপ্লিট ডেসক্রিপশন ধারণ করে না। পাশাপাশি একটি প্রশ্ন এখনো অমীমাংসিত থেকে যায়, এই ক্ষেত্রে সত্যি কি এমন একটি সম্পূর্ণ বিবরণ আদৌ সম্ভব? এরকম কি একটা কমপ্লিট ডেসক্রিপশন সম্ভব? আমরা বিশ্বাস করি এমন একটি তথ্য সম্ভব। আইনস্টাইন এটা কোশ্চেন করে গেছে, কোশ্চেনের উত্তর দেয়নি, কিন্তু বলছে এরকম একটা থিওরি থাকে। যেরকম নিউটন একটা কোশ্চেন করে গিয়েছিল ওর প্রিন্সিপিয়া বইয়ে, সেটা প্রায় 300 বছর পরে সে আইনস্টাইন সলভ করেছিল। সেরকম কোয়ান্টাম মেকানিক্সকে বুঝতে গিয়ে আইনস্টাইন এরকম একটা কোশ্চেন করে গেল, বললো ঠিক আছে আমরা এখন উত্তর দিতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা থাক। তার মানে আইনস্টাইন ভাবছে যে বাস্তবতা এবং লোকালিটিকে মেনে এই নেচারের যে ঘটনাগুলোকে আমরা দেখছি সেগুলোকে এক্সপ্লেন করা যাবে, যদিও ওই থিওরিটা এখনো আবিষ্কার হয়নি। পরবর্তী যারা এই নিয়ে চর্চা করবে, আলোচনা রিসার্চ করবে, তারা এই থিওরিটা খুঁজে বের করবে, সায়েন্সের ভাবেই বের করবে। এমন প্রশ্ন হচ্ছে এরকম একটা থিওরি থাকবে কিনা। এটা আইনস্টাইন 1935 সালে এই কোশ্চেনটা করেছিল। এই কোশ্চেনটা সত্যি সত্যি নেক্সট 3 বছর খুব একটা বেশি ডিসকভার মানে এই নিয়ে চর্চা হয়নি। কারণ হতে পারে তার পরবর্তী সময় খুব
একটা খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে মানব সভ্যতা গিয়েছে থেকে লোয়ার হয়ে সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে খুব একটা বেশি চর্চা হয়নি। 1960-এর দশক থেকে বেল বলে জন স্টুয়ার্ট বেল বলে একজন বিজ্ঞানী উনি এই কোশ্চেনগুলো ভাবা শুরু করেন। ওনার বক্তব্য হচ্ছে আই এম এ কোয়ান্টাম ইঞ্জিনিয়ার বাট অন সানডে আই হ্যাভ প্রিন্সিপাল। মানে কি বলছে, উনি ছিলেন জন বেল ছিলেন সান ল্যাবে কাজ করতেন। ল্যাবে কাজ করলে তো ল্যাবের কিছু ডিমান্ড আছে, ওইগুলো উনিও করতো। লোক তো আরো যখন বাড়িতে বসে থাকতো এরকম পুরোনো পেপারগুলো করতো। ও আইনস্টাইন তো এরকম একটা কোশ্চেন করে গিয়েছে, ওটা এখনো ঠিক বোঝা হয়নি। যে প্রিন্সিপাল মানে এই জন্য প্রিন্সিপাল মানে এই ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো নেচার সম্বন্ধে এটা তো এখনো বোঝা হয়নি। এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। সেই জন্য বলছি আমি কোয়ান্টাম ইঞ্জিনিয়ার বাট অন সানডে আই হ্যাভ মাই প্রিন্সিপাল। এগুলো নিয়েও ভাবছি। এই ভাবতে গিয়ে ও ফার্স্ট বলল, আচ্ছা আইনস্টাইন এরকম একটা থিওরির স্বপ্ন দেখছে, আদৌ থিওরিটা সম্ভব কি? আইনস্টাইন তো মনে করছে সম্ভব। ও একটা তথ্য আবিষ্কার করলো। যেই দেখো এতদিন পর্যন্ত বিতর্কটা ছিল একটা ফিলোসফিক্যাল লেভেলের বিতর্ক। আইনস্টাইন ঠিক, ওর ঠিক, কেউ বলছে না নেচার এরকম হওয়া উচিত, কেউ বলছে নেচার এরকম হওয়া উচিত, এরকম একটা ডিবেট চলছে। বেল কোশ্চেনটাকে অন্যভাবে ভাবতে শুরু করলো। বললো আরে আইনস্টাইন ঠিক না, বেল ঠিক, যে ওর ঠিক, ওইটা থেকে বুঝবো কেন? ওইটা তো একটা এক্সপেরিমেন্ট থেকে বোঝার চেষ্টা করবো। তাহলে ওরকম একটা এক্সপেরিমেন্ট তৈরি করা যায় কি? সেটাই উনি করলেন। তা বেলের সেই আবিষ্কারটা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, কিন্তু এটা একটু মন দিয়ে শুনতে হবে যদি বুঝতে চাও। খুব সহজ একটা গেম কিন্তু। আচ্ছা তোমরা ক্রিকেট খেলা বোঝো? কি কতগুলো নিয়ম আছে? কতগুলো নিয়ম আছে? অনেক নিয়ম আছে না? 11টা প্লেয়ার থাকবে, 11টায় ব্যাট করবে, 6 উপর দিয়ে গেলে 6 হবে, নিচ দিয়ে গেলে 4 হবে, ডাইরেক্ট হাতে আসলে ক্যাচ করে আউট হয়ে যাবে। অনেক কমপ্লেক্স নিয়ম। ওইটা যদি বুঝতে পারো এটা আরো সোজা, 4টে নিয়ম, 3-4টে মাত্র নিয়ম। এই গেমটাতে দুজন প্লেয়ার, অ্যালিস আর বব, আর একজন রেফারি আছে, তার নাম ধরো আমরা চার্লি। চার্লি অ্যালিসকে কোশ্চেন করবে। কোশ্চেন হচ্ছে করবে x = 0 হচ্ছে একটা কোশ্চেন, x = 1 হচ্ছে আরেকটা কোশ্চেন। দেখো এইটুকুই বলবে অ্যালিস তোমার এই রানের কোশ্চেন হচ্ছে x = 0। কখনো কখনো বলবে অ্যালিস তোমার এই রানের এক্সপেরিমেন্টের কোশ্চেন হচ্ছে x = 1। বলে দিল অ্যালিসকে কি করতে হবে? বলো আচ্ছা তুমি আমার এই উত্তর দিয়েছো, উত্তর ওকে বলতে হবে আমার উত্তর হচ্ছে +1, কখনো কখনো বলতে পারে -1। বলে গেল নিয়ম। একই জিনিস চার্লি ববের সঙ্গে করবে। ববকে আবার একটা কোশ্চেন করবে, বলবে বব তোমার উত্তর হচ্ছে, তোমার কোশ্চেন হচ্ছে y = 0। আবার কখনো কখনো বলবে বব তোমার উত্তর কোশ্চেন হচ্ছে y = 1। একই রকম ভাবে ববকে একটা উত্তর দিতে হবে b, ববের উত্তর করলে b দিয়ে ডিনোট করছি, যেটা প্লাস অথবা মাইনাস। এটাই নিয়ম। একটা কন্ডিশন, খেলা যখন একবার শুরু হয়ে যাবে ওদের কাছ থেকে সমস্ত ফোন টোন সবকিছু কেড়ে নেওয়া হবে এবং ওরা দুই করে না, কোনো কথাবার্তা চলবে। বোঝা গেল? গুড। অ্যালিস বব পরস্পরের সাথে কথা বলতে বা অন্য কোনো ভাবে কমিউনিকেট করতে পারবে না, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিছু দিয়ে কিছু করা যাবে। সেগুলো আমরা শিখবো আলাদা করে। চার্লি ইউটিউব দেখে নিয়েছে যে কোনো কিছু নেই, তো কোনো তার বা কিছু স্যাটেলাইট ফোন কিছু সবকিছু আগে থেকে সরিয়ে দিয়েছে, গেমটা ওয়ান শুরু হয়ে গেছে। এবার খেলার যেরকম ক্রিকেটের তুমি উইনিং কন্ডিশন ঠিক করো, এখানে তো উইনিং কন্ডিশন কি হলে রেফারি বলবে যে অ্যালিস বব খেলাটা জিতে গেছে? রেফারি বলেছে যে তোমাকে অ্যালিসকে আমি উত্তর, অ্যালিসকে তো x = 2 কোশ্চেন করতে পারে, ববকে y = 2 কোশ্চেন করতে পারে, কিন্তু যখন একটা জিনিস মাথায় রাখো, অ্যালিস যখন খেলাটা শুরু হয়ে যাবে অ্যালিস জানে x = 0 এসছে না 1 এসছে, বাট অ্যালিস কি জানে ববকে কি কোশ্চেন দেওয়া হয়েছে? তো বব তো অন্য ঘরে বসে আছে। একই রকম ভাবে বব কিন্তু জানে না, বব শুধু জানে ওর কাছে কি কোশ্চেনটা এসেছে, বব কিন্তু জানে না অ্যালিসের কাছে কি কোশ্চেনটা এসেছে। তাই খেলার নিয়মটা হচ্ছে উইনিং কন্ডিশন, মানে কি স্যাটিসফাই করলে রেফারি ওদেরকে প্রাইজটা দেবে, সেটা হচ্ছে অ্যালিস বব দুজনেই প্লাস মাইনাস যা ইচ্ছে উত্তর দিতে পারে, কিন্তু ওদের উত্তরের গুণফলটা +1। এটা বললো, বলার পর বললো অ্যালিস বব তোমরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করে নাও কি করবে, করে তোমরা দুই ঘরে চলে যাও, তারপর খেলা শুরু হবে। বলো এই খেলাটা কি অ্যালিস বব জিততে পারবে?
ধরো কে বলছো? 25%। আর একটু বেশি কেউ কি জিততে পারবে? আর একটু বেশি প্রবাবিলিটি যেতে যাবে? আচ্ছা ওরা ঠিক করে নিল, অ্যালিস ঠিক করে নিল, আছে ওকে যাই কোশ্চেন করুক তুই +1 উত্তর দিবি, আমাকে যাই কোশ্চেন করুক আমিও +1 উত্তর দেবো, তাহলে ওদের উত্তরের গুণফল কি হবে সবসময়? কেন 50% সব সময় জিতবে না? এটা সবাই এগ্রি করছে তো 100% হচ্ছে। ওরা ঠিক করে নিল এই গেমটা তো ক্যান্ডিডেট সার্টিফাই করতে হবে, তোকে যাই কোশ্চেন করুক তুই সবসময় +1 উত্তর দিয়ে যাবি, আমাকে যাই কোশ্চেন আসুক আমিও সবসময় +1 উত্তর দিয়ে যাবো। দুজনেই মাইনাস, দুজনেই ঠিক করে নিল -1 উত্তর দিয়ে যাবে, তাহলে তো গুণফল +1। বুঝে গেল তো? সেটাই আমি লিখেছি দেখো, যে অ্যালিসের 0 যাই আসুক না কেন সবসময় +1 উত্তর দিল, y যাই আসুক না কেন সবসময় +1 উত্তর দিল, ওদের গুণফলটা কি হয়ে গেল? তাহলে এই গেমটা জিততে পারবে। ওই স্যার যেটা বলছিলেন পুরো ঠিক করে নিল গেম খেলা শুরু হওয়ার আগে যে তুই সবসময় মাইনাস উত্তর দিবি, আমিও সবসময় মাইনাস, তাহলে ওদের গুণফল +1, তাহলে এই গেমটা জিতে যাবে। ঠিক আছে, তাই গেমটা খুব ইন্টারেস্টিং গেম, একটু গেমটা চাইল্ড গেমটা একটু ইন্টারেস্টিং করতে জানি বলছি। আচ্ছা এটা তো জিতে ফেলতে পারছো তোমরা। গেমটা হচ্ছে তোমাদের উত্তরের গুণফল +1 হবে যদি দুজনকে সেম কোশ্চেন করে, কিন্তু তোমাদের উত্তরের গুণফল -1 হবে যদি দুজনকে আলাদা কোশ্চেন করে। কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু যখন গেমটা শুরু হয়ে গেছে অ্যালিস জানে ওকে কি কোশ্চেন করা হয়েছে, অ্যালিস জানে না ববকে কি কোশ্চেন করা হয়েছে। একই রকম ভাবে বব জানে অ্যালিসকে কি কোশ্চেন করা, বব জানে ওকে কি কোশ্চেন করা হয়েছে, ও জানে না অ্যালিসকে কি কোশ্চেন করা হয়েছে। এবার একটু ভেবে বলো তো এই গেমটা কি জেতা যাবে? বলো বলো জোরে বলো। স্যার একজন +1 একজন -1 কথা বলে দিতে পারে। প্লাস মানে কখন অ্যালিস কি সবসময় +1 দিয়ে দেবে? স্যার কথা বলে দিতে পারে যে অ্যালিস না অ্যালিসের কাছে তো দুটো কোশ্চেন আসতে পারে, x = 0 অথবা x = 1। অ্যালিস সবসময় +1 উত্তর দেবে? বুঝতে পারছেন না স্যার। তাহলে কিভাবে বলো, ক্লিয়ার করতে হবে তাহলে সবাই বুঝতে পারে। আচ্ছা তাহলে তো হবে না স্যার। তাহলে হবে না মনে হচ্ছে, কারণ কি মনে হচ্ছে এই গেমটা জিতে যাবে? একটু সোজা একটু পাবলিক পেরে যাবে তোমরা, তাহলে এখন টাইম নেই বলে আমি একটু তাড়াহুড়ো করছি, কিন্তু একটু যদি তোমরা খাতা পেন নিয়ে 5 মিনিট ভাবো একদম খুব সিম্পল জিনিস। ক্রিকেট ফুটবলের মতো কঠিন গেম বোঝা যাচ্ছে, এটা তো আরো সিম্পল, ওটা অর্ধেক সোজা কি না। আচ্ছা দেখি চলো আমি বলছি যখন দুজনকেই ওরা ঠিক করে নিয়েছে, অ্যালিস ঠিক করে নিয়েছে আমার কাছে যদি 0 কোশ্চেনটা আসে আমি প্লাস দেব, আমার কাছে যদি 1 কোশ্চেনটা আসে আমি মাইনাস দেব। ববও ঠিক করে নিয়েছে যে ওর কাছে যদি 0 কোশ্চেনটা আসে ও প্লাস দেবে, যদি 1 কোশ্চেনটা আসে ও মাইনাস দেবে। আচ্ছা ধরো দুজনের কাছে 0 কোশ্চেন এসেছে, তাহলে দুজন কি উত্তর দিয়েছে? ওদের গুণফল কি? দুজনের কাছে 1 কোশ্চেন এসেছে, দুজনে কি উত্তর দিয়েছে? দুজনেই মাইনাস দিয়েছে, গুণফল কি? তাহলে এই কন্ডিশন মিললো। আচ্ছা অ্যালিসের কাছে 0 এসেছে, ববের কাছে 1 এসেছে, অ্যালিস কি উত্তর দিয়েছে? 0 আসলে অ্যালিস +1 দেয়, লেখা আছে দেখো 0 আসলে অ্যালিস +1 দেয়, 1 আসলে অ্যালিস -1 দেয়, তাহলে ওদের উত্তরের গুণফলটা কি? তাহলে এখন x y সমান নয়, কারণ ওকে 0 করা হয়েছে ওকে 1 করা হয়েছে। একই রকম ভাবে অ্যালিসকে ধরো 1 করা হয়েছে, ববকে 0 করা হয়েছে, তাহলে তো সমান। তাহলে এই গেমটা জিতে ফেলতে পারা যাচ্ছে না 100% প্রবাবিলিটিতে, তাই না? এবার রিভাইজ করলো এই গেমটা জিতে যাচ্ছে আরেকটা গেম। এই গেমের উইনিং কন্ডিশন হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যে তোমাদের যখন x y তো ভ্যালু x, আচ্ছা বলছে অ্যালিসকে যখন 0 উত্তর কোশ্চেন করা হবে তখন অ্যালিসের যে উত্তর, আর ববকে যখন 0 কোশ্চেন করা হবে তখন ববের যে উত্তর, তাদের গুণফলটা +1 হতে হবে। যখন 0 হবে 1 হবে তখন এর গুণফলটা +1 হতে হবে, যখন 1 0 হবে তখন গুণফলটা +1 হতে হবে, আর যখন দুজনেই 1 1 হয়ে যাবে তখন মাইনাস হবে।
এবার বলা তো এই গেমটা কি জেতা যাবে বলে মনে হচ্ছে? সম্ভব না। ঠিকই বলছে, ও ঠিকই বলছে। ও এগ্রি করছো ওর সঙ্গে? ওর সঙ্গে এগ্রি করছো তোমরা? তুমি এগ্রি করছো না? করছো? এবার কে এগ্রি করছে না? কেউ আছে কি যে ওর সঙ্গে এগ্রি করছে না? কেউ নেই? আরে আমি তো এগ্রি করছি না ওর সঙ্গে, কারণ ওকে তো ফার্স্ট আমার প্রশ্ন হয়ে গেছে, এটা প্রুফ করে যেতে যাবে না, প্রুফ করতে হলে যেতে যাবে না। তো ঠিকই বলছি, আমি বলছি কিন্তু প্রুফ করে দেখাও, প্রুফ করে দেখাতে হবে। কেউ ওকে বিলিভ করলে তো হবে না। কেউ এবার তুমি ঠিকই বলছো, এবার একটু প্রুফ করার চেষ্টা করো, এই গেমটা কোনোদিন জেতা যাবে না। স্যার যার পাওয়ার হয়তো +1 হলে -1 আসবে, এবার -1 হলে 1/-1 তাও সেই 1 বাই -1 মানে -1 দুবার xy হচ্ছে। তুমি ওটা ছেড়ে দাও, নিচে এই চ্যাপ্টার দিকে দেখো, এই চ্যাপ্টার দিকে তাকিয়ে দেখো। আচ্ছা আমরা 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 ধরেই এই গেমটা জিতে ফেলা যায়, ধরে নিয়ে এই গেমটা জিতে ফেলা যায়। তাহলে এই চারটে কন্ডিশন ওরা স্যাটিসফাই করেছে, তাহলে চারটে ইকুয়েশন আছে। আচ্ছা চারটে ইকুয়েশন যদি গুণ করে দিই, তাহলে ডান দিকে কি পাবো বলো তো? এই বাঁ দিকে কি পাবো বলো তো? a0 স্কয়ার। কোথায় 0 কোথা থেকে আসছে? 0 কোথা থেকে নেই, তো লেখা আছে a0 b0। এদিকে কি আসছে? দুবার a0 আসছে, তাহলে a0 স্কয়ার, a1 স্কয়ার, b0 স্কয়ার, b1 স্কয়ার। আচ্ছা a0 b0 a1 b1 ওরা কি ভ্যালু নিতে পারে? +1 অথবা -1। তাহলে ওদের স্কয়ারটা সব সময় কি হবে? তাহলে বাঁ দিকটা কি হলো আর ডান দিকটা কি হলো? এটা হয় কখনো? যদি ওরা নিতে পারতে পারতো তাহলে চারটে কন্ডিশন স্যাটিসফাই করে গিয়েছে, তাহলে +1 -1 সেটা তো হয় না। তো ঠিকই বলেছে, এবং ও প্রুফ করে দিয়েছে। দেখো এটা তো হতে পারে না। বেল কি করলো? এবার বললো আচ্ছা এটা তো জিততে পারবে না, কত প্রবাবিলিটি জিততে পারবে? এটা নেক্সট কোশ্চেন এবার আমরা করতে পারি, কত প্রবাবিলিটিতে জিতবে? এটা কি মনে হচ্ছে? মানে এই চারটি কেসের মধ্যে কটা কেস ওরা জিতে ফেলতে পারে? তিনটে। কি করে? ঠিক করেছো, কি করে? ওরা সবসময় প্লাস অ্যান্সার দিবে, তাহলে দেখো ফার্স্ট তিনটে কন্ডিশন স্যাটিসফাই হবে, এটা ফেল। তাহলে কত পার্সেন্ট হবে জেতার প্রবাবিলিটি? বেল এটুকুই প্রুফ করেছে, আর কিচ্ছু করে না। মানে তুমি ওইভাবে কোশ্চেনটা ভাবতে পারলে তোমরা ওইটা করতে পারো। বেল বললো এইখানটায় বেল একটু এগিয়ে গিয়েছে, এটা 75%। তো বেল বললো একটু অঙ্ক করে দেখালো, এটাও কঠিন না, আমি দেখাচ্ছি না। ওই আইনস্টাইন যে থিওরির স্বপ্ন দেখছিল, যে থিওরিতে আইনস্টাইন ভাবছিল লোকালিটি মানে স্থানিকতা এবং রিয়েলিটি মানে বাস্তবতা, এই দুটো যদি মেনে চলে যে কোনো থিওরি, কোয়ান্টাম থিওরি হওয়ার যেতে নেই, কোনো থিওরি যদি এই দুটোকে মেনে চলে, তাহলে এই গেমটা কোনোদিনই তুমি 75% এর বেশি জিততে পারবে না। এই 75% জিততে পারবে না, এটা সম্ভব দেখানো। ওই যে লোকাল রিয়েলিটি এই দুটোকে যদি ধরে নাও, তাহলে দু লাইন অঙ্ক করে দেখিয়ে দেওয়া যায় এটা 75% এর বেশি জিততে পারবে। এবার কেউ এসে তোমাকে বললো না আমি 75% এর বেশি জিতে ফেলতে পারছি, তাহলে কি ধারণা, কি 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 তোমার কনক্লুশন হবে? অবাস্তব। একটা কনক্লুশন হতে পারে যে ওরা চিটিং করছে, ওরা নিজের মতো কথাবার্তা বলছে, চার্টটা বারবার টেস্ট করে দেখছে না, কোনো কথাবার্তা নেই। তাহলে কি কনক্লুশন? তাহলে ওই যেটা বললো, আচ্ছা ঠিকই বলেছে, আমি এই অ্যাসাম্পশন থেকে প্রুভ করেছি যে এটা সবসময় লেস দ্যান 75%। তার মানে কিছু প্রবলেম হয়ে রয়েছে এই অ্যাসাম্পশন। যদি আমি এটা পেয়ে যাই, ল্যাবে গিয়ে পেয়ে যাই এটা আমি 75% এর বেশি প্রবাবিলিটিতে জিতে যাচ্ছি, তার মানে ওই নেচারের ওই ফেনোমেনাকে আমি এমন একটা থিওরি যেটা লোকালিটি এন্ড রিয়েলিটি দুটোকেই মেনে চলে, এরকম কোনো থিওরি দিয়ে আর এক্সপ্লেন করতে পারবো। এবং ও দেখিয়ে দিল কোয়ান্টাম মেকানিক্সে এমন একটা স্টেট তৈরি করা যায়, এমন মেজারমেন্ট অ্যালিজব করতে পারে, ওই প্রবাবিলিটিটা মোর দেন 85% হয়ে যেতে পারে। তাহলে তো অ্যাটলিস্ট একটা রাস্তা খুলে গেল। এবার চলো যাই গিয়ে এই গেমটা খেলি, বারবার খেলে দেখি আমি সত্যি 75% এর বেশি যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে কি কনক্লুশন?
যদি আমরা যেতে পারি তাহলে কি কনক্লুশন? ঠিক হবে, বলো বলো, ঠিক হবে, কি ঠিক হবে? ওই পথ না, আমরা তো লোকাল রিয়েলিজম এরকম আর থিওরি যেটা আইনস্টাইন ভাবছিল, আইনস্টাইন বলছিল না যে সমস্ত নেচারের সমস্ত ঘটনাগুলিকে লোকাল রিয়েলিজম দিয়ে ব্যাখ্যা করে ফেলা যাবে, সেটা আর পসিবল হবে না। বুঝে গেল কনক্লুশনটা? এখন এটাই এক্সপেরিমেন্ট করাটা তো কঠিন, এটা তো থিওরিক্যালি বেল তো এই ওয়েটা দেখিয়ে গেল, কিন্তু ল্যাবে গিয়ে তো কাউকে এক্সপেরিমেন্টটা করতে হবে। এটা খুব সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট, এটা খুব সহজ নয় এক্সপেরিমেন্টটা। এই এক্সপেরিমেন্টটি ফার্স্ট করেন ক্লজার। ওর এক্সপেরিমেন্টে কিছু প্রবলেম ছিল বা খুব মানে সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট ছিল না, সেটাকে ইমপ্রুভ করলো অ্যাসপেক্ট, তারপর জাইলিন। এবং এই এক্সপেরিমেন্টগুলোর আরো বিভিন্ন ভেরিয়েন্ট তৈরি করা যায়। ওরা সবসময় দেখালো ওটা ভাইলেশনটা কোয়ান্টাম মেকানিক্সে হচ্ছে। ওই লাস্টে নোবেল কমিটি লিখেছিল না বেল ইনইকুয়ালিটি ভাইলেশন, এটাই হচ্ছে বেলের সেই বিখ্যাত ইনইকুয়ালিটি, যে ইনইকুয়ালিটিটা ভাইলেশন হচ্ছে। এবং এটা প্রুভ করছে যে আইনস্টাইনের যে স্বপ্ন স্থানিকতা ও বাস্তবতার একটা থিওরি, সেটা দিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্সকে রিপ্লেস করে দেবো, এটা সত্যি নয়। তার মানে কি একটা বলছিল আইনস্টাইন ঠিক ও আইনস্টাইন, আনফরচুনেটলি আইনস্টাইন ঠিক নয়, এটা আর করা যাবে না। এবার তুমি একটা কোশ্চেন করতে পারো যে ঠিক আছে, এটা তো একটা ফিলোসফিক্যাল কোশ্চেন হচ্ছে, নেচার কিরকম হবে একটা ফিলোসফিক্যাল ডিবেট হচ্ছে। অবশ্যই এটা খুব বিজ্ঞানের ক্ষেত্রে খুব যুগান্তকারী আবিষ্কার, সেই ডিবেটটা আমরা বুঝতে পারলাম। আইনস্টাইন ঠিক নয় ওটা বুঝতে পারলাম, বাট ওটা বুঝে হবে না। একটা হলো যে জ্ঞানের যে পিপাসা, সেটা একটা উন্নতি হলো, এছাড়া আর কিছু আছে কি? এছাড়া অনেক কিছু, এখান থেকে নতুন নতুন অ্যাপ্লিকেশন, সেটাই হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন থিওরি। যে এই যে বেল ইনইকুয়ালিটি ভাইলেশন, এখান থেকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু তৈরি করে কমিউনিকেশন কমপ্লেক্সিটি, এগুলো ইনফরমেশন থিওরি। আমরা এই ডিটেইলসে যাব না। ইনফরমেশন থিওরি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ডিভাইস ইন্ডিপেন্ডেন্স, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, আমি স্যার কিছুটা বলবেন আজকে বিকেলে। ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডমনেস জেনারেশন, ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম ডিস্ট্রিবিউশন, এরকম আরো বিভিন্ন রকম প্রোটোকল বা আরো প্রোটোকল রয়েছে যেটা আমরা এখনো জানি না, সেটাই রিসার্চাররা এখনো চেষ্টা করছে যে আরো এরকম এর কি কি উপযোগিতা থাকতে পারে। এগুলো আমি কিছু মানে রিসেন্ট পেজে যেগুলো কাজ হয়েছে, যে স্যাটেলাইট ডিস্ট্রিবিউশন হয়েছে, স্যাটেলাইট টু গ্রাউন্ড কি ডিস্ট্রিবিউশন, র্যান্ডম নাম্বার খুব 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 প্রয়োজনীয় একটা জিনিস। যেরকমই আরেকটু পর তোমরা হয়তো এখনই করো না, আরেকটু পর যখন তোমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, ব্যাংকে টাকা ট্রানজাকশন হয়, একটা র্যান্ডম নাম্বার ওটিপি আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা র্যান্ডমলি জেনারেটেড হয়। ওইটা যদি কেউ হ্যাক করে ফেলে তোমার ব্যাংকের টাকা নিয়ে, সেই জন্য ওটাকে সিকিউর করা দরকার। এইগুলোকে কাজে লাগিয়ে ওরকম একটা হাই সিকিউরিটি র্যান্ডম নাম্বার তৈরি করা। এগুলো হচ্ছে ওর অ্যাপ্লিকেশন। অ্যালান স্পেক্ট কিভাবে বেস থিওরেমকে বর্ণনা করছে? বেস থিওরেম দ্য নেক ভিউ অফ এক্সপেরিমেন্টাল, অনেক সময় এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল মেটাফিজিক্স, মানে একটা ফিলোসফিক্যাল ডিবেটকে বেল ল্যাবে নিয়ে চলে আইনস্টাইন ঠিক না বোর ঠিক, এটা ফিলোসফিক্যাল ডিবেট ছিল, সেটাকে বেল কি করে ল্যাবে টেস্ট করতে হবে সেই উপায়টা আমাদেরকে খুলে দিয়ে গেল সেই এক্সপেরিমেন্টটা। হেনরি স্ট্যাট বলেছে যে বেল থিওরি ইজ দ্য মোস্ট প্রফাউন্ড ডিসকভারি অফ সায়েন্স। এটা মোস্ট প্রফাউন্ড না হলো অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য মোস্ট প্রফাউন্ড ডিসকভারি। কারণ সায়েন্সের আরো এরকম অনেক প্রফাউন্ড ডিসকভারি। ডারউইনের থিওরি মোস্ট প্রফাউন্ড, ওয়ান অফ দ্য মোস্ট প্রফাউন্ড ডিসকভারি। যদিও আমাদের গভর্নমেন্ট এখন বলছে না, মাঝে বলছিল ডারউইন থিওরি পড়ানো দরকার, ডারউইনের থিওরি পড়ানো দরকার নেই। তোমাদের যে ভাইরা বোনেরা ওরা কিন্তু জানতে পারবে না, এত বড় বড় যুগান্তকারী আবিষ্কারগুলো এগুলো জানতে পারবে না, ওইসব দরকার নেই। ভুলও বলছে এবং এগুলো প্রশ্ন হচ্ছে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি অথবা আমরা প্রোটেস্ট করতে পারি না, এগুলো করতে হবে। আমরা এই নেচার সম্বন্ধে এই সত্যিটা জ্ঞানটাকে আমরা জানা আমাদের অধিকার। বেল কি সুন্দর বলছে দেখো, বোর ওয়াজ ইনকনসিস্টেন্ট, বোরের স্টেটমেন্টগুলো ইনকনসিস্টেন্ট, আনক্লিয়ার, উইলফুলি অবসকিউর, মানে ইচ্ছে করে খুব কঠিন ভাবে বলছে। এন্ড রাইট Einstein was consistent, clear, down to earth, and wrong. Unfortunate, but কিন্তু এটা আরেকটু বড় রকম ভাবে তোমরা আইনস্টাইন আসলে সায়েন্টিফিক্যালি সবচেয়ে কারেক্ট অ্যাপ্রোচটা নিচ্ছে, বাট স্টিল আইনস্টাইন রং। এটাই হচ্ছে সায়েন্সের জয়। সায়েন্স এটাকে কিন্তু এক্সপেরিমেন্টকে এই সত্যটাকে, নেচারের এই সত্যটাকে অ্যাকসেপ্ট করতে যায়।
এটাই আমি একটা আমার খুব ফেভারিট কোট এন ডেভিড মার্ভিন, তোমরা যখন আরেকটু বড় হবে অ্যাসকপ মার্ভিনের বই পড়বে, সেখানে কি বলছে দেখো কি সুন্দর কথা বলছে, what makes the pursuit of science so engrossing is to learn that one's most strongly held beliefs can be completely wrong. The search to identify and correct the old errors can lead to deep insight into nature. The world would be a far better place for all of us if this joy scientists find in exposing their own misconception were more common in other areas of humanity. কি বলছে মার্ভিন? বলছে সায়েন্টিস্টরা একটু পাগলের মতো আছে, ওরা নিজেদের ভুল খুঁজে পেতে আনন্দ পায়। এটা হয় কখনো? নিজেকে ভুল করতে পেরে আনন্দ পায়, কিন্তু বলছে কেন আনন্দটা পায়? কারণ ভুলকে ধরতে পেরেছি মানে নিজেকে আরো ভালো বুঝতে পারবো। এবং এখানে ওপেন সায়েন্টিস্টরা নিজের ভুলকে স্বীকার করে নিয়ে আবার নিজেকে আরো ভালোভাবে বোঝার জন্য। এবারও বলছে, একটু আফসোস করেই বলছে যে এই যে সায়েন্টিস্টদের যে অ্যাটিটিউডটা, এটা যদি আরো হিউম্যানের অন্য মানে ইজ মোর কমন টু দ্য আদার এরিয়াস অফ হিউম্যান এন্ডোর, মানে অন্যান্য হিউম্যান বলতে মিন করছে পলিটিশিয়ানরা, ডিসিশন মেকাররা, ওরাও প্রত্যেক মুহূর্তে ভুল করছে। মুশকিল হচ্ছে ওরা ভুলটাকে স্বীকার করছে। সেটা যদি করতো তাহলে আমরা হয়তো আরো একটু বেটার হিউম্যানিটির দিকে যেতে পারতাম। এখানে আমি শেষ করছি, যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে তো। যদি এই সময় তো কোশ্চেন থাকে করতে পারো, অন্য সময় তো কোশ্চেন থাকে করতে পারো, আমি কালকে অবধিও করবো, এর মাঝেও যদি তোমাদের স্যার বলছিলাম যে কোয়ান্টাম ফিজিক্সে একটা টার্ম শুনছিলাম কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বলে, তো আপনি এই এন্টেঙ্গেলমেন্ট মানে আমি একটা টার্ম মানে, বাট আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। দেখো এটা কোনো মানে দাঁড়ায়? আমি বললাম আমি এই ঘরটা সম্বন্ধে আমার সম্পূর্ণ ধারণা আছে। তুমি বললে স্যার ওই কোনটাই কি আছে বলুন তো, আমার না ওই কোনটা আমি কিচ্ছু জানি না। এটা কোনো মিনিংফুল স্টেটমেন্ট হচ্ছে? এন্টেঙ্গেলমেন্ট হচ্ছে এরকম একটা ফরম্যাট, ও অনেকগুলো পার্টিকেল যখন থাকছে তার অ্যাজ এ হোল একটা কমপ্লিট ডেসক্রিপশন দিচ্ছে, কিন্তু যে পার্টের দিকে তাকাবে ওটা কেওস হয়ে যাচ্ছে, ওটার মধ্যে কোনো ধারণা নেই, যেটা ক্লাসিক্যাল কোনো অ্যানালগ। আর এই যে বেলি নিগেল বললাম ভাইলেশন না, এই ভাইলেশনটার জন্য এন্টেঙ্গেলমেন্টটা নেসেসারি। এই যে ভাইলেশন, এটা পিকুলিয়ারিটি হচ্ছে ওই এন্টেঙ্গেলমেন্টের। আর ওই এন্টেঙ্গেলমেন্টকে কাজে লাগিয়ে ক্রিপ্টোগ্রাফি, কমিউনিকেশন, বিভিন্ন ধরনের টাস্ক তৈরি হচ্ছে। আর এই যে বলেন বব আর অ্যালিসের যে থিওরিটা, যেটা মানে একটা পার্টিকেলে একটা একরকম মুভ করছে আর একটা অন্যরকম আগে থেকে, যেটা মানে বুঝতে পারছি এটা মানে ইনফরমেশন মানে ট্রাভেল ফাস্টার দ্যান লাইট, এটা ইনফরমেশন ট্রাভেল ফাস্টার দ্যান লাইট হচ্ছে না, এটা একটু খুব আমাদের সাবধান হতে হবে। এটা এক ধরনের কোরিলেশন, এটাকে কাজে লাগিয়ে তুমি ইনফরমেশন ফাস্টার দ্যান লাইট ট্রান্সমিশন করতে পারবে, এটা একটু পিকুলিয়ার। এটা এক ধরনের কোরিলেশন হয়ে রয়েছে, কিন্তু এটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক জিনিস তৈরি করতে পারবো। কিন্তু তাই বলে কি ইনস্ট্যান্টেনিয়াস সিগন্যাল পাঠিয়ে দিতে পারবো? তাহলে তো রিলেটিভিটি থিওরির সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যাবে। না, সেটা হয় না কোয়ান্টাম মেকানিক্স। থ্যাংক ইউ। একটা জিনিস আইনস্টাইনের যে থিওরিটা আছে রিলেটিভিটি স্পেস টাইম থিওরি কথা বলতে থাকে না, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির সঙ্গে স্পেস টাইম রিলেটেড থিওরি গুলো বলছে, তো তার সাথে কোয়ান্টাম ফিজিক্সের কোনো বিরোধ নেই, বিরোধ আছে? বিরোধ নেই। আর রিলেটিভিটি থিওরিটা আমরা নেক্সট টকে লাঞ্চের পর একটা আরো একটু ডিটেইলসেই আমরা শুনবো। ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস এই কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট, হ্যাঁ, বলো। সেইটাতে এরকম দেখা যায় যে দুটো কোয়ান্টাম পার্টিকেল এনট্যাঙ্গল হয়ে আছে, একটা পার্টিকেল চেঞ্জ করলে আরেকটা পার্টিকেলে চেঞ্জেস চেঞ্জটাই আমরা বলি, এই চেঞ্জ কিছু একটা হচ্ছে, ওটাকে স্পুকি থিং বলে, স্পুকি একটা হচ্ছে, কিন্তু ওটাকে কাজে লাগিয়ে তুমি ইনফরমেশন পাঠাতে পারো, এটাই বিকুলিয়ার। ওইটা মানে ওটাকে কাজে লাগিয়ে আলো থেকে বেশি স্পিডে কিছু ওটা করা যায় না। ঠিক আছে। ওটা নেচার তোমাকে ওটা বাধা দিয়ে রেখে। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you.
হ্যাঁ বলুন। আপনি যেটা বলছিলেন হ্যাঁ বলুন। মানে লাস্টের থেকে বেশি স্পিডে যাচ্ছে, মানে এটা কি কোনো রকম মানে ওয়ার্ম হোলের একটা কনসেপ্ট শুনেছিলাম, এটা কি মানে ওয়ার্ম হোলের মাধ্যমে কোনো শর্টকাট রাস্তা তৈরি করার কারণে হচ্ছে? ইনফরমেশন লাইটের ভেলোসিটি থেকে বেশি যাচ্ছে না, এটাই বলছি, এটা হচ্ছে না। মানে এটা অনেক জায়গায় আমি বুঝতে পারছি তোমাদের কেন হচ্ছে এই জায়গাগুলো, কারণ ইন্টারনেটে অনেক আর্টিকেল আছে যে হ্যাঁ, মানে এই ইন্টারনেট স্যার যেটা বলছেন, ধরো আমি দুটো বাক্স তৈরি করবো, দুটো বাক্সের মধ্যে আমি আইদার লাল বল রাখবো অথবা দুটোই নীল বল রাখবো, ঠিক আছে? এবার এই একটা বাক্স তোমাকে দিয়ে দিলাম একটা, আমাকে একটা দিলাম, তুমি তোমার বাক্সটা খুললে, খুলে কি পাবে? বাক্স খোলার আগে কিন্তু তুমি জানো না, খুললে খুলে কি পাবে বলো? লাল বা নীল? হ্যাঁ, লাল পেলে। আচ্ছা তুমি তোমার লালটা দেখে আমারটা সম্বন্ধে ধারণা করতে পারবে? কারণ আমি বলেছি দুজনকে এইটা লাল দিয়েছি অথবা দুজনকে নীল দিয়েছি, তুমি তোমার লালটা দেখে আমারটা ধারণা করতে পারবে না, কিন্তু এটা দিয়ে কোনো ইনফরমেশন আমাকে পাঠাতে পারলে? এরকম ধরনের পরিলেখ, এটা দিয়ে ইনফরমেশন পাঠাবে। কিন্তু আমি বুঝতে পারছি এমন কিছু আর্টিকেল গুলো আসছে যে এন্টেঙ্গলমেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস সিগন্যাল, এগুলো হয় না। এটা একটু কিছু কিছু আর্টিকেল এরকম লেখা হচ্ছে, এটা হয় না। আর এই ওয়ান হোলের যে কথা বলছে, এটা একটা খুব রিসার্চের, এখনো রিসার্চের জায়গা। আইনস্টাইন 1935 সালে আরেকটা কাজ করেছে, সেটা আইনস্টাইন আর রোজেন মিল, যেখানে হচ্ছে ওটা হচ্ছে যেটা ব্ল্যাক হোল যেরকম সেরকম হোয়াইট হোল বা ইয়ার আইনস্টাইন রোজেন ব্রিজ বলে, সেটা ওই গ্র্যাভিটির একটা সলিউশন হিসেবে আসে। রিসেন্ট ভাইজে সাসকিন বলে একজন সায়েন্টিস্ট আছে, উনি দেখাতে চাইছে ওনার এখনো থিওরি কিন্তু ফুল বিল্ড না, সেটাই হচ্ছে নেক্সট জেনারেশন আরো একটু রিসার্চ করতে হবে। উনি বলতে চাইছে ওই ইয়ার ব্রিজটা, এই ওয়ার্ম হোলটা আসলে তৈরি হয় অনেকগুলো ইপিআর পার্টিকেল দিয়ে তৈরি হয়, কিন্তু এটা আমার প্রপোজাল, এখন ফুল বিল্ড থিওরি নয়, এগুলো রিসার্চের জায়গা, এখন ওপেন কোশ্চেন। স্যার, আমার প্রশ্ন ছিল যে আমাদের ইউনিভার্সটা তো মেইনলি 4টে ডাইমেনশন নিয়ে তৈরি, মানে স্পেস টাইম, কিন্তু স্পেস তিনটে, তাই না? আর আরো ডাইমেনশন থাকা সম্ভব, তা এই আরো ডাইমেনশন থাকা সম্ভব কেন বলতে হতে পারে, মানে আমার কোশ্চেনটা এই রিলেটেড। হ্যাঁ। তো এই যে কোয়ান্টাম মেকানিক্সে আপনি বলেন ইনফরমেশন যেটা পাস হচ্ছে, এটা কি সম্ভব যে ইনফরমেশনটা এমন কোনো ডাইমেনশন দিয়ে যাচ্ছে যেটা আমরা অবজার্ভ করতে পারছি? যদি অবজার্ভ আমরা না করতে পারি সেটা নিয়ে কমেন্ট কি করে করবো? সায়েন্স তো আমরা এগুলো করবো। আর আমি খুব ভালো জানি না এগুলোর উত্তর, মানে এমন কিছু ফিজিক্সের খুব অ্যাডভান্স থিওরি আছে যেগুলো খুব হাই ডাইমেনশন নিয়ে কাজ করে, সেগুলো আমার খুব একটা ভালো ধারণা, কিন্তু আমরা স্পেস টাইম ডাইমেনশন পড়ি, মানে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক, এগুলো কোনো থিওরির খুব, মানে ফিজিক্সের তো সায়েন্স তো ধীরে ধীরে এগোয়, এই জায়গায় কিন্তু এই যে স্ট্রিং থিওরি একটা থিওরি, সেখানে অনেকগুলো ডাইমেনশন নিয়ে কথা বলে। আবার রজার পেনরোজ ওইটা পছন্দ করে, ও বলে স্পেস টাইম ডাইমেনশন পরের বিয়ন্ডে হয়ে গেলে ওর কাছে ওইটা ম্যাথমেটিক্যাল থিওরি, দিস ইজ নট এ ভ্যালিড ফিজিক্যাল। কিন্তু এগুলো এখনো কিন্তু খুব ওপেন জায়গা, মানে কে ঠিক, মানে ওই এখনো এটা ওই বোর আইনস্টাইনের মতো হয়ে রয়েছে, বেলের মতো কনক্লুসিভ অ্যান্সার হয়নি, কে ঠিক কে ভুল এখনো ঠিক হয়নি। মানে এটা স্ট্রিং থিওরি শুনে অনেক বড় বড় সায়েন্টিস্ট অনেকদিন ধরে কাজ করছে, ওরা এরকম ফিজিক্যাল ডাইমেনশনের কথা বলে, কিন্তু পেনরোজ তিনিও পরবিজ্ঞানী, তিনি বলছেন না এরকম ফিজিক্যাল ডাইমেনশন চারের বেশি হলে ওটা ম্যাথমেটিক্যাল থিওরি, ওটা এখনো ফিজিক্যালি ওটা নেই। সেই জন্য এগুলো ওপেন কোশ্চেন, কে ঠিক কে ভুল এই মুহূর্তে আমার পক্ষে একটা থ্যাংক ইউ। আর আমরা এই কোশ্চেনগুলো জানি না, মানে ভালো সব জেনে গেলে তোমরা কাজ করবে, জানতে পারবো নতুন জিনিস। আর কেউ Thank you very much, sir, for your amazing presentation. I request our artist coordinator, Dr. Ananta Bhatt, please come on the stage and give me the
স্যার বন্ধ করে দিন। Now it's